প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসএসসি গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি একটি সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখে নিয়েছি, যে প্রশ্নটির সমাধান করে দেখাবো। প্রথমে আসি যে উপসেট। উপসেট মানে সেটের একটি অংশ হলো উপসেট। যেমন উপজেলা বলতে আমরা বুঝি কি, জেলার একটি অংশ উপজেলা। যেমন আমরা যদি বলি এ একটি সেট 1 2 3, বি একটি সেট 2 3, তাহলে কি হলো, এ এর যেমন এ সেটের মধ্যে এ বি সেট বিদ্যমান, তার মানে হচ্ছে বি হলো এ এর উপসেট। ঠিক আছে, উপসেট বলতে আমরা বুঝি যে সেটের কিছু অংশ, অর্থাৎ মনে রাখতে হবে সেটের কিছু অংশ। এই যে মানে জেলার কিছু অংশ নিয়ে যেহেতু উপজেলা গঠিত হয়, এই সেটের কিছু অংশ নিয়ে আরেকটি যে সেট তৈরি হয়, ছোট সেট তৈরি হয়, সেটি হচ্ছে উপসেট। তাহলে আমরা দেখতেছি এখানে উপসেট লেখার সময় যে যে সেট, সেই সেটটাকে আমরা এভাবে লিখবো এদিকে, আর উপসেট যেটা সেটা হলো এদিকে লিখবো, অর্থাৎ বি হলো এর উপসেট। তাহলে আরেকটি হলো নির্ছেদ সেট। নির্ছেদ সেট লিখতে গিয়ে আমরা বলবো যে, মনে করি একটি আয়তক্ষেত্র তৈরি করে নিলাম, দুইটা বৃত্ত তৈরি করে নিলাম। ঠিক আছে, এখানে যদি আমরা লিখি 1 3 আর এখানে যদি লিখি 2 5, তাহলে এই দুটি সেট, যেমন এটা এ সেট, এটা বি সেট, এই দুটি সেট কখনো সংযোগ হবে না, অর্থাৎ দুইটা সেটকে কখনো সংযোগ করা যাবে না। কিন্তু এই দুইটা সেটকে কিন্তু আমরা সংযোগ করতে পারি। যেমন আমরা যদি এই দুইটা সেটকে সংযোগ করি, আমরা এইরকম লিখতে পারি, দেখো এ একটি সেট, বি একটি সেট, এ সেটের সদস্য হলো 1 2 3, আবার বি সেটের সদস্য 2 3। তার মানে আমরা দেখতেছি যে এ সেটের সদস্য 1 2 3, বি সেটের সদস্য 2 3। তাহলে আমরা এই দুটি সেটকে কিন্তু একটা সংযোগ তৈরি করতে পারি। আর এখানে আমরা যদি এই দুটি সেটকে কখনো সংযোগ করতে পারি না, যেমন আমরা, অর্থাৎ এই দুটির মধ্যে কোনো কমন বিষয় না থাকার কারণে আমরা এটাকে বলবো কি, নির্ছেদ। অর্থাৎ এই দুইটার মধ্যে কোনো ছেদ নাই। ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ ছেদ সেট নেই। অর্থাৎ তখন আমরা এটাকে এইভাবে লিখব অথবা অরি দিয়ে লিখব। ঠিক আছে, এটা হলো আমাদের ছেদ সেট। অর্থাৎ এই দুইটাকে ছেদ করলে কোনো মান আসে না, অর্থাৎ এই কারণে এটাকে বলা হয় নির্ছেদ সেট। এরপর আসি পাওয়ার সেট। পাওয়ার সেট বলতে বোঝানো হচ্ছে শক্তি সেট। এখন এই শক্তি সেটটা কি, আমরা যদি এখান থেকে মনে করি এ সেট, এই সেটের যদি উপসেট তৈরি করি, তাহলে এ সেটে এ সেটের মাধ্যমে কিন্তু আমরা কিছু উপসেট পাবো। সেই উপসেট গুলো হলো এরকম, যেমন 1 একটি সেট, 2 একটি সেট, 3 একটি সেট। অর্থাৎ দেখা যাচ্ছে যে এ সেটের সদস্যগুলা দিয়ে আমরা যদি আরো কিছু সেট তৈরি করতে পারি, তাহলে সেটা হবে উপসেট। যেমন আমরা যদি দেখি এর উপসেট কি, যেমন 1 2 3, এই সেটটা কিন্তু এই সেটের মানে এই সেটটা কিন্তু এটার অন্তর্ভুক্ত, আবার প্রত্যেকটা কিন্তু এটার অন্তর্ভুক্ত। তাহলে এটা দিয়ে আমরা কতটা উপসেট তৈরি করতে পারি, 1 2 3, এরপর দুইটা দিয়ে যদি করি 1 2, এরপরে আমরা যদি লিখি 2 3, এরপরে আমরা লিখতে পারি 1 2 3 1 2 1 3 1 3 লিখতে পারি, 1 2 3 লিখতে পারি, আবার লিখতে পারি ফাঁকা সেট।
অর্থাৎ এখানে প্রত্যেকটি সেটই হচ্ছে উপসেট। কিভাবে? আমরা যদি বলি এই যে 1, তাহলে 1 এই সেটটি কার অন্তর্ভুক্ত? 1 2 3 অর্থাৎ এই সেটের অন্তর্ভুক্ত। এরকম ভাবে যদি লিখি 1 2, তাহলে এটা কি কার অন্তর্ভুক্ত? 1 2 3 এর অন্তর্ভুক্ত। এই কারণে আমরা বলতে পারি যে এর উপসেট এগুলা। আবার ফাঁকা সেটও কিন্তু একটি উপসেট। এই ফাঁকা সেট এটাও কিন্তু 1 2 3 এর একটি উপসেট হবে। আমরা এভাবে কিন্তু উপসেট নির্ণয় করতে পারি। এরপরে আসি কার্তেশীয় গুণক। এই কার্তেশীয় গুণকটা কিন্তু তোমরা এর আগে ক্লাস 8ম শ্রেণীতে কিন্তু কার্তেশীয় গুণক কিছু করে আসছো, কিন্তু এখানে 9ম শ্রেণীতে 10ম শ্রেণীতে এসে সেটের বিষয়টা একটু কঠিন, একটু বিস্তারিত ধারণা থাকার প্রয়োজন। যতটা সহজ মনে করি এই সেটটি আসলে ততটা সহজ নয়। কার্তেশীয় গুণক বলতে আমরা বুঝি ক্রস গুণক। যেমন এই একটি সেট 1 2 3, বি একটি সেট লিখলাম 2 3। আমরা বলতে পারি যে এই দুটির সেট যদি আমরা ক্রস গুণন করি, সেখানে আমরা কি লিখতে পারি? 1 2, যেমন 1 2 3 আমরা একটু লিখে দেখাচ্ছি, ক্রস 2 3। এখন এটা দিয়ে যদি গুণ করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা কি হবে? ক্রস গুণন হবে, যেটা আমরা সমাধান মানে 8ম শ্রেণীতে যে সমাধান করে আসছি, যেমন x এবং y নির্ণয় করার সময় লিখেছি, x এবং y লেখার সময় লিখছি এরকম ভাবে যে মান আসছে সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি। এই ক্ষেত্রে আমরা কি করব? a কে আমরা মনে করব x, b কে মনে করব y, অর্থাৎ আমরা লিখতে পারি x y একটা কার্তেশীয় গুণক অর্থাৎ ক্রমজোড়। সেম সিস্টেমে এখানেও আমরা লিখতে পারি 1 2, আবার 1 3। এই যে আমরা এগুলা লিখলাম, এখানে দেখা যাচ্ছে যে এই যে কার্তেশীয় গুণকের প্রথম যে উপাদানটা, এই প্রত্যেকটার প্রথম উপাদান হলো x, দ্বিতীয় উপাদানটা হলো y। অর্থাৎ আমরা সমাধান যেভাবে করেছি, সমাধানটা যেভাবে লিখেছি, ঠিক সেভাবে আমরা এটাকে ক্রস গুণন করতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে 1 2 1 3, আবার 2 2 2 3, আবার লিখতে পারি 3 3। এই যে আমরা ক্রস গুণনটা করলাম, এটাকেই আমরা কার্তেশীয় গুণক বলে থাকি। তাহলে দেখা গেছে যে প্রত্যেকটা প্রথম উপাদান x, দ্বিতীয় উপাদানটা y, প্রথমটা x, দ্বিতীয় উপাদানটা y। তাহলে আমরা এটাকে যদি কখনো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তখন কি লেখা যায়? যেমন x, y, যেন x belongs to a, অর্থাৎ x এর অন্তর্ভুক্ত, y belongs to b, ওয়াইটা হলো বি এর অন্তর্ভুক্ত। সেভাবে কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে পারি। এবার আমরা দেখি যে একটা সৃজনশীল প্রশ্ন আমি লিখে রেখেছি, সেটার সমাধান আমরা এখন করব। দেখো এখানে বি সেটের উপসেট লেখার কথা বল। আমরা বি সেট দেখতেছি কি কি আছে। বি সেটে দেওয়া আছে, ক নম্বর দিয়ে আমরা শুরু করি। বি সেটটি হলো 4 এবং 6। তাহলে বি এর উপসেট, বি সেটের উপসেট গুলি কি কি হবে? বি সেটের উপসেট গুলো হলো, এই যে বি সেটের উপসেট গুলো কি কি হবে? 4 একটি সেট, 6 একটি সেট, হ্যাঁ 4 6 একটি সেট, আবার ফাঁকা সেট একটি সেট। এ হলো আমরা দেখতেছি বি এর উপসেট, অর্থাৎ এই উপসেট গুলা কিন্তু আমাদের বি সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম বি সেটের
উপসেট। এরপরে আমরা দেখতেছি যে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গিয়ে আমরা দেখতেছি যে এক্স বিলংস টু জেড। জেড বলতে বুঝি পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক ঋণাত্মক, অর্থাৎ জেড বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা, ঠিক আছে, মানে খণ্ড নয় এরকম সংখ্যা। তাহলে আমরা এগুলাকে যদি ঋণাত্মক সংখ্যাগুলো নিই 1 এরকম ভাবে 1 2 3 এই যে সংখ্যাগুলো লিখলাম, আরো যদি আমরা এভাবে লিখি, ঠিক আছে, এইভাবে যদি আমরা লিখি তখন দেখা যাচ্ছে যে এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যার একটি সেট। তাহলে আমরা দেখতেছি পূর্ণ সংখ্যার সেট কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যা নিয়ে কিন্তু পূর্ণ সংখ্যার সেট তৈরি হয়। এবার আমরা যদি এই ক্ষয়ের আনসারটা করতে যাই তাহলে লিখে নেব সি সমান এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কয়ার লেস দেন 5 এবং এক্স কিউব লেস দেন এক্স স্কয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। আমরা দেখতে পেলাম জেড বলতে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যা বসিয়ে আমরা দেখব যে এই শর্তগুলো পালন হচ্ছে কিনা। যদি পালন হয় তাহলে সেটা হবে তার অন্তর্ভুক্ত, অর্থাৎ সি সেট হবে। তাহলে এখানে আমরা লিখব যে সকল পূর্ণ সংখ্যার সেট এক্স স্কয়ার এর যে সকল পূর্ণ সংখ্যা সেট এক্স স্কয়ার এর মান 5 থেকে বড় এবং এক্স কিউব এর মান 36 এর সমান বা ছোট। তাহলে আমরা এখানে জেড এর মান বসিয়ে দেখব। তাহলে জেড বলতে আমরা বুঝতে পারতেছি কি কি সংখ্যা, -2 -3 -1, এরপরে আমরা যদি দেখি 0 1 2 3, এভাবে আমরা কিছু সদস্য লিখে নিলাম। এবার এই যে সদস্যগুলো আমরা লিখেছি, এই সদস্যগুলা ব্যবহার করে আমরা দেখি যে আমাদের মান এক্স স্কয়ারের মানটা 5 এর চেয়ে কি বড় হয় কিনা, আর এক্স কিউবের মান 36 এর সমান বা ছোট হয় কিনা। যদি 5 এর চেয়ে বড় হয় এবং 36 এর ছোট হয় এক্স কিউবের মান, তখন আমরা সেটা হবে ওই সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা লিখে নিচ্ছি, অর্থাৎ আমরা লিখব এক্স সমান 0 হলে, এক্স সমান 0 হলে কি হবে, এক্স স্কয়ার সমান সমান 0 স্কয়ার, তার মানে 0। এই 0 কিন্তু আমরা দেখতেছি যে 5 এর এখানে বলছি যে এক্স স্কয়ারের মানটা 5 এর চেয়ে বড় হতে হবে, তাহলে এটা কিন্তু 5 এর বড় নয়। এবং এক্স কিউব সমান 0 কিউব, তার মানে হচ্ছে 0 যেখানে 36 এর সমান বা ছোট, সেটা আমরা লিখে দিয়েছি। এবার দেখব এক্স এর মান যদি প্লাস মাইনাসের 1 বসাই তখন কি আসতেছে, এক্স স্কয়ার ইকুয়াল মাইনাস প্লাস মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান 1। 1 5 এর বড় নয়। এবং মাইনাসের
যদি মাইনাসের 1 যদি বসাই তখন কি হয়? প্লাস মাইনাসের 1 বসালে আমরা দেখতেছি কি, অর্থাৎ প্লাস মাইনাসের 1 থাকবে, প্লাস অথবা মাইনাসের 1। এই প্লাস মাইনাসের 1 কি জিরোর ছোট, প্লাসের 1 জিরোর ছোট এবং মাইনাসের 1ও জিরোর ছোট। এবার আমরা আরো দেখি, এক এর মান যদি প্লাস মাইনাস 2 বসিয়ে দিই তখন কি হয়? এক স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 2 হোল স্কয়ার ব্র্যাকেটে 4, যে মান হবে 5 এর ছোট, এবং এক কিউব সমান প্লাস মাইনাস 2, যেখানে আমরা দেখতেছি যে প্লাস মাইনাসের 8, যেখানে 36-এর দুইটাই কিন্তু ছোট। ঠিক আছে, আমরা এই তিনটা শর্ত পালন মান বসিয়ে দেখলাম, কোনো রেজাল্ট আসতেছে না। আমরা এখন +3 -3 বসিয়ে দেখব। আমরা এটা এখানে শুরু করি, +3 -3 বসাবো, বসিয়ে দেখব আমাদের শর্তগুলা পালিত হচ্ছে কিনা। x সমান +-3 যদি হয় তখন আমরা পাচ্ছি x স্কয়ার সমান সমান +-3 হোল স্কয়ার, মানে হচ্ছে 9, যে মানটা হলো কি এখানে 5 এর বড়, তাহলে এই শর্তটা পালিত হয়েছে। এবং যদি আমরা বসিয়ে দিই x কিউব সমান সমান +-3 হোল কিউব, মানে হচ্ছে প্লাস অথবা মাইনাসের 27, যে মানটা আমরা দেখতেছি 36-এর সমান বা ছোট। তাহলে এখানে কিন্তু আমরা x এর মান যখন প্লাসের 3 বসিয়েছি তখনও পেয়েছি, এবং মাইনাসের 3 বসিয়েছি তাও পেয়েছি। এবার দেখি, যদি আমরা x এর মান +-4 বসিয়ে দেখি অবস্থা কি দাঁড়ায়। x স্কয়ার সমান সমান +-4 হোল স্কয়ার, অর্থাৎ 4 × 16, যেখানে 5 এর বড় হবে, এই শর্তটা পালিত হচ্ছে। এবং এখানে x কিউব সমান সমান +-4 হোল কিউব, অর্থাৎ +-4 64 হচ্ছে। এখানে দেখো একটা বিষয়, আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা এখানে x স্কয়ার যেহেতু আছে, এখানে আমরা প্লাস মাইনাসের যে কোনো মান বসাই, এই শর্ত কিন্তু পালিত হয়। কিন্তু এখানে এসে আমাদের একটা পালিত হয় আরেকটা হয় না, অর্থাৎ কোন অংশটা পালিত হয় আর কোন অংশটা পালিত হয় না। এখানে আমরা দেখতেছি যে x এর মান প্লাসের বসালে 36-এর বড় হয়ে যায়, কিন্তু মাইনাসের বসালে কিন্তু ছোট থাকে। তাহলে আমার ধরে নিতে পারি আমি -3 -3 -4 -5 যাই বসাই না কেন আমার শর্ত কিন্তু পালিত হয়। তাহলে আমরা সি সেটকে তালিকা পদ্ধতিতে লিখতে পারি এরকম ভাবে, -4 যদি বসাই তাও আমার দুইটা শর্ত পালিত হয়, -3 বসালে দুইটা শর্ত পালিত হয়। এরপরে আমরা আর কি কি পাচ্ছি, প্লাসের 3 পেয়েছি, হ্যাঁ প্লাসের 3 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা এটুকু পেয়েছি। দেখো এখানে x এর মান +-4 বসানোর কারণে এখানে 16 আসছে, অর্থাৎ আমার কিন্তু শর্ত কিন্তু হচ্ছে x স্কয়ারের মান 5 থেকে বড় হতে হবে। আমি এখানে প্লাসের অথবা মাইনাসের যাই বসাই না কেন, অর্থাৎ প্লাসের অথবা মাইনাসের যাই বসাই না কেন আমার কিন্তু এটা বড় হবে, অর্থাৎ 3 4 5 6 7 যাই বসাই আমরা কিন্তু এটা শর্তটা পালিত হবে। কিন্তু এই ক্ষেত্রে এটা পালিত হচ্ছে না। একটা কোনটা পালিত হচ্ছে না, যেমন প্লাসের 4 বসানোর কারণে আমরা দেখতেছি যে 36-এর বড় হয়ে যায়, কিন্তু
যদি মাইনাসের বসাই তাহলে সেখানে কিন্তু 36-এর বড় হয় না। সুতরাং আমরা বলতে পারি সি সেটের সদস্যগুলো হচ্ছে -4 থেকে যত ছোট মানগুলো আছে এবং -3 এবং +3। এরপরে আমরা পরে যে অঙ্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ এবং বি এর ক্রস গুণন করতে হবে। সেটা আমরা করি। গ নম্বরে এ ক্রস বি। এ বলতে বুঝি 1 3 5 ক্রস বি এর মান হচ্ছে 4 6। এখন এটাকে যদি আমরা ক্রস গুণন করি তখন কি পাচ্ছি? এই 1 এর সাথে 4 এর গুণ আর ব্র্যাকেটে হবে 1 6 3 4 3 6 5 4 5 6। এভাবে আমরা এই ক্রস গুণনটা কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা আরো একটি অংশ লিখেছি যে এর উপাদান n হলে, তাহলে এর উপাদান যদি n হয় তাহলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তার মানে হচ্ছে সি পাওয়ার অফ সি এর, সরি এখানে পাওয়ার অফ সি বলবো না, এখানে বলবো আমরা পাওয়ার অফ এ। এখানে যদি আমরা লিখি এ, যদি বলা হয় এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তা আমরা কিন্তু এর উপাদান সংখ্যা দেখতেছি 3টি, কারণ পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কয়টি সেটা কিন্তু আমরা এখন পাইনি। তো আমরা এখানে কিন্তু পাওয়ার অফ এর উপাদান সংখ্যা বের করে নিতে হবে। তাহলে পাওয়ার অফ এ, আমরা যেহেতু পাওয়ার অফ এ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে কিন্তু এর উপসেট নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উপসেটটা নির্ণয় করে ফেলি। এ সেটের উপসেট গুলো হলো, এ সেটের উপসেট গুলো হলো 1 2 5, সরি 1 3 5। এরপরে এখন দুইটা দিয়ে যদি করে 1 3 1 5, এরপরে 3 5, এরপরে যদি লিখি 1 3 5, এরপরে ফাঁকা সেট, আমরা পেয়ে গেলাম এই যে পাওয়ার অফ মানে এর উপসেট গুলা পেয়ে গেছি। তাহলে আমাদের পাওয়ার অফ এ কিন্তু পেয়ে যেতে পারি। এখন দেখি এর উপসেট কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমরা এ সেটের উপসেট গুলা পেয়েছি। এখন পাওয়ার অফ এ যদি লিখি তখন রেজাল্টটা কি আসতেছে? 1 3 5 1 3 1 5 3 5 1 3 5। এরপরে আমরা ফাঁকা সেট পেয়েছি। পাওয়ার অফ এর মানে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা আমরা পেয়ে গেলাম 8। এখন বলা হচ্ছে যে যদি এর উপাদান সংখ্যা n হয় তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই বিষয়টা একটু বলবো যে আমরা জানি যে যদি এর উপাদান সংখ্যা আমরা দেখতেছি 10, তাহলে 2n কে সমর্থন করে কিনা আমরা এটা একটু দেখি। এর উপাদান সংখ্যা 3 পেয়েছি, আর এই 2n কে সমর্থন করে কিনা 2 3। n এর জায়গায় যদি আমি 3 বসিয়ে দিই তখন আমরা পাচ্ছি কত? 8। এখন দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এর উপাদান সংখ্যা 3, অর্থাৎ n এর মান 3। তাহলে 2 যদি 3 দিই তাহলে 8, অর্থাৎ পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কিন্তু হয়ে গেছে 8। তাহলে আমরা লিখতে পারি এটাকে, বিস্তারিত একটু লিখি।
কি লিখবো? প্রথমে লিখবো এ এর উপাদান সংখ্যা। এ এর উপাদান সংখ্যা 3। ঠিক আছে, পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত পেলাম? 8। আমরা এই 8 কে লিখতে পারি 2 কিউব। যেখানে এই যে 2 কিউব যে লিখছি আমরা, যেখানে আমরা n বলতে বুঝি 1 2 3। ঠিক আছে, n বলতে আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে যদি পাওয়ার এর উপাদান সংখ্যা n হয় তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা লিখতে পারবো এখানে এ এর উপাদান সংখ্যা n হলে, এর উপাদান সংখ্যা n হলে লিখতে পারি পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই পর্যন্ত আমাদের আজকে এই যে সৃজনশীল প্রশ্নের সমাধান।